আজকের ভিডিওতে আমরা ইংলিশ পেডাগোগি পড়ব। প্রথমেই আমরা দেখব এনসিএফ 2005 এবং এনসিএফ 2023। তো এনসিএফ 2005 ইংলিশের জন্য কি বলছে, এই ওয়ার্ডটা আমরা বারবার পড়েছি যে কখনোই মুখস্থ নয়। ভাষা মানে হচ্ছে কমিউনিকেশন, মানে আমরা একে অপরের সাথে খেলাধুলার সময় ভাষা শিখব, কথা বলার সময় ভাষা শিখব, সমাজে মেলামেশার মাধ্যমে ভাষা শিখব। এর কি পয়েন্টসগুলো হচ্ছে, এমফাসাইজেস অন কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, আপনারা ইংলিশে পড়বেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। আর বাংলাতে তো আমি বাংলার পেডাগোগি পড়িয়েছি। বাংলার পেডাগোগি যারা পুরো সবকটা 10টা না 11টা ক্লাস আছে সেগুলো যারা কমপ্লিট করেছেন তাদের সিডিপি এবং ইংলিশ দুটোতেই অনেকটা হেল্প হয়ে যাবে। এমফাসাইজেস অন কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ মানে শিশু নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে শেখে। ল্যাঙ্গুয়েজ লার্নিং থ্রু মিনিংফুল কনটেক্সট মানে পরিস্থিতির উপর বেস করে ভাষা শেখা হয়। আর LSRW যেটা মানে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এটাই হচ্ছে মেন স্কিল। রোড লার্নিং বা মেমোরাইজেশন তাকে কি করা হয়েছে, ডিসকারেজ করা হয়েছে, মানে এগুলো উচিত নয়। চাইল্ড সেন্টার্ড ক্লাসরুমের কথা বারবার যে কোনো পেডাগোগিতেই বলা হয়েছে। এরপর আসছে এনসিএফ 2023, যেখানে বলা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন এবং হচ্ছে এক্সপ্রেশন। তো ভাষার কি দরকার, এক্সপ্রেশনও দরকার। এখানে হচ্ছে FLN এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেখবেন আমার একটা শর্ট ভিডিও আছে FLN এর উপর, যে ল্যাঙ্গুয়েজ বালবাটিকাতে কি জানা উচিত, 1 2 3-তে কি জানা উচিত, এগুলোই হচ্ছে FLN। এবং FLN মনে রাখবেন যে 2026 থেকে 2027 হচ্ছে FLN কমপ্লিট করার টার্গেট। মাল্টিলিঙ্গুয়ালিজমের উপর জোর দেওয়া হয়েছে, এটা আমরা NEP 2020-তেও দেখেছি। ল্যাঙ্গুয়েজ লার্নিং কার উপর ভিত্তি করে, এক্সপেরিয়েন্সিয়াল মানে অভিজ্ঞতা এবং অ্যাক্টিভিটি বেসড। এই ওয়ার্ডটা কিন্তু খুব পজিটিভ যে অ্যাক্টিভিটি বেসড হতে হবে, যে কোনো ম্যাথ হোক, লার্নিং হোক, ল্যাঙ্গুয়েজ কিংবা ABS। ইউজ অফ লোকাল কনটেক্সট অ্যান্ড কালচার, স্থানীয় পরিবেশ এবং সংস্কৃতির উপর। আর এই ওয়ার্ডটা আপনি 2023 এনসিএফ এর সমস্ত জায়গায় দেখতে পাবেন, যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, দক্ষতা ভিত্তিক মূল্যায়ন। এরপরে আসছি আর্টিকেল 343 খুবই ইম্পর্টেন্ট। আমরা তো ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে বাংলা দিচ্ছি, যারা হিন্দি দিচ্ছে তাদের জন্য 343(1) খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, হিন্দি হচ্ছে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দেখুন অফিসিয়াল, তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, যেটা কোথায় বলা আছে, যেটা হচ্ছে আর্টিকেল 343 তার 1 নম্বরে বলা আছে যে হিন্দি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হচ্ছে হিন্দি এবং সেটা দেবনাগরীতে লেখা হয়। কিন্তু এইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে আমাদের ল্যাঙ্গুয়েজ 2 কি, ইংলিশ হচ্ছে 343(2) মনে রাখতে হবে। যে 343(2)তে কি লেখা আছে, যে ইংলিশ যেটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েট মানে সহকারী, যেটা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানতাম কি সরকারি ভাষা, আর সহকারী ভাষা কি, সেটা হচ্ছে ইংলিশ। পুরো এই ওয়ার্ডটাই থাকবে যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা আমরা এই যে সরকারি কাজকর্মে এখন ইংরেজি অনেক জায়গায় ব্যবহার করা হয়, মানে জাস্ট সাহায্য করার জন্য। সেটা কোন আর্টিকেলে লেখা আছে, সেটা হচ্ছে 343, তার হচ্ছে 2 নম্বর আর্টিকেলে লেখা আছে ইংলিশ হচ্ছে সহকারী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এরপর আসছি আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্পর্কে, যেটা আমরা বাংলা পেডাগোগিতে পড়েছি। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন করা। এটা আমরা সবসময় মাতৃভাষা বা যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেখানে আমরা অ্যাকুইজিশন করে থাকি। শিশু ঘরে যেটা মা বাবার কথা শুনে ভাষা শেখে সেটাই। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা জানি যেটা হচ্ছে স্কুলে গিয়ে শেখা হয়। এটা সবসময় সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা হয় সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে আমাদের আরেকটা কথা জানা উচিত, সেটা হচ্ছে নোয়াম চমস্কির কথা এবং তার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা LAD-র কথা। ল্যাঙ্গুয়েজ লার্নিং কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ। এই যে যেরকম আমরা গ্রামার শিখি, গ্রামারটা কি শিখছি, মানে গ্রামার হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর মাতৃভাষা কি হচ্ছে আমরা অর্জন করি, তো ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারিং। স্কুলে ব্যাকরণ শেখানো, বিভিন্ন শব্দের অর্থ মুখস্থ করা, যেরকম আমরা পড়ি না সমার্থক শব্দ যেগুলো পড়ি,
বাগধারা যেগুলো পড়ি এগুলো সব ল্যাঙ্গুয়েজ লার্নিং। ইংলিশের ক্ষেত্রে সিনোনিমস, অ্যান্টোনিমস। তো এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া ছিল যে এলএডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর ইননেট এবিলিটি হচ্ছে সহজাত ভাষা দক্ষতা। এছাড়াও আছে ইউনিভার্সাল গ্রামার মানে সার্বজনীন ব্যাকরণ। নেক্সট আমরা আসছি স্কিনার যে কিওয়ার্ডসগুলো দিয়েছেন। স্কিনার সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে স্কিনারের রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট কথাটা থাকলেই ভাববেন এটা কিন্তু স্কিনার বলেছে। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা এলএডি এগুলো কিন্তু চমস্কি বলেছে। এরপর আসছে LSRW, যেটা আমি আগেই বলেছি লার্নিং যে মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা, সেটা কার উপর বেস করে? LSRWর উপরে বেস করে গঠিত হয়েছে। এবার এই চারটে জিনিস কি? এটা হচ্ছে শোনা বা লিসেনিং, এটা স্পিকিং, এটা রিডিং, আর এটা হচ্ছে রাইটিং। তো লিসেনিং মানে কি? শোনা। স্পিকিং মানে হচ্ছে বলা, রিডিং মানে হচ্ছে পড়া, এবং রাইটিং মানে হচ্ছে লেখা। এবার আপনারাই বলুন যে কোনো একটা বাচ্চা একদম তার প্রাথমিক স্টেজে কি শেখে? যখন একদমই তার প্রাথমিক স্টেজ, দেখবেন বাচ্চারা কথা শুনছে এবং সেই কথাগুলোকে রিপিট করে বলছে। তাহলে প্রাইমারি বা প্রাথমিক স্টেজে বাচ্চা কি শিখছে? লিসেনিং মানে সে শুনছে, এবং স্পিকিং মানে সে হচ্ছে বলছে। তাহলে এটা একটা কোশ্চেন আসে যে প্রাইমারি স্কিল কোনটা? প্রাইমারি স্কিল হচ্ছে লিসেনিং এবং স্পিকিং। বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ পেডাগগিতেই এইসব জিনিসগুলো কমন আর কি। এরপরে একটা কোশ্চেন আসে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে প্যাসিভ স্কিল কোনগুলো বা রিসেপটিভ। আগে প্যাসিভ মানে যাই। প্যাসিভ মানে যেখানে আপনি অ্যাক্টিভ নয়, মানে ধরুন লিসেনিং, আপনি একটা গান শুনছেন, এখানে কিন্তু আপনি গানটা গাইছেন না, গানটা শুনছেন, তাহলে লিসেনিং হলো একটা প্যাসিভ স্কিল। আমি এখানে পি লিখে দিচ্ছি, লিসেনিং। তারপরে ধরুন রিডিং, আপনি একটা গল্প পড়ছেন, আপনি গল্পটা বলছেনও না, আপনি জাস্ট গল্পটা লিখছেনও না, জাস্ট গল্পটা শুনছেন, মানে কি করছেন আপনি? এখানে প্যাসিভ, এখানে অ্যাক্টিভ নয়। তাহলে প্যাসিভ স্কিল কোনগুলো? প্যাসিভ স্কিল হচ্ছে লিসেনিং এবং রিডিং। তাহলে অ্যাক্টিভ স্কিল কোনগুলো? যেখানে আপনি একদম কাজ করছেনই, সেটা হচ্ছে স্পিকিং স্কিল। আপনি বলছেন, ঝগড়া করছেন, দেখবেন আপনি ভীষণ অ্যাক্টিভ, তাহলে কি? সেটা হচ্ছে স্পিকিং স্কিল। বা রাইটিং, এই এক্ষুনি একটা কমপ্লেন লিখে দিলেন, বা হচ্ছে একটা কিছু লিখছেন, গল্প লিখছেন, প্রচুর দুঃখ হচ্ছে, গান লিখছি, কবিতা লিখছি, তাহলে এই যে রাইটিং, এটা হচ্ছে অ্যাক্টিভ স্কিল। এবার আরেকটা কোশ্চেন আছে রিসেপটিভ স্কিল। রিসেপটিভ মানে ওই প্যাসিভ স্কিলই। রিসেপটিভ মানে হচ্ছে যেগুলো আমরা গ্রহণ করছি। দেখবেন আমি বাংলা পেডাগগিতেও এই জিনিসগুলো বলেছি। রিসেপটিভ মানে হচ্ছে গ্রহণ করা। তো গ্রহণ আমরা প্যাসিভ স্কিলেই করি, মানে লিসেনিং এবং রিডিং। এরপর আপনাদের সুবিধার জন্য দেখুন পয়েন্ট করে লেখা আছে যে লিসেনিং স্কিলে শিক্ষক কি বলছেন সেটা মন দিয়ে শোনা হয়। স্পিকিং স্কিল হচ্ছে অ্যাক্টিভ এবং প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ মানে দেখুন যেরকম আমরা গ্রহণ করছিলাম, শুনছিলাম যখন রিডিং করছিলাম, সেরকমই স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে এটা আমরা কি করছি? একটা নতুন কিছু উৎপন্ন করছি। তো এটাকে বলা হয় অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ স্কিল। পরীক্ষায় কিন্তু এরমই কোশ্চেন এসেছিলো যে এগুলোর মধ্যে কোনটা অ্যাক্টিভ স্কিল, কোনটা প্যাসিভ স্কিল, কোনটা প্রোডাক্টিভ স্কিল, এইগুলো। তো এরপরে হচ্ছে রিডিং আমি বললামই যে প্যাসিভ এবং রিসেপটিভ স্কিল, গল্পকে পড়া। আর রাইটিং মানে হচ্ছে আপনি অ্যাক্টিভ আছেন, আর প্রোডাক্টিভ স্কিল। এরপরে আসছে দেখুন রিসেপটিভ আছে, এগুলোকে আবার পয়েন্ট করে আমি লিখেছি যে প্যাসিভ বা রিসেপটিভ স্কিল হলো লিসেনিং এবং রিডিং, আর প্রোডাক্টিভ এবং অ্যাক্টিভ স্কিল হলো স্পিকিং এবং রাইটিং। এরপরে আসছে প্রাইমারি স্কিল। আমি বললাম যে বাচ্চারা প্রথমে কি করে? বাচ্চারা প্রথমে কথা শোনে এবং সেটাকে বলে। তো লিসেনিং আর হচ্ছে স্পিকিং, এই যে স্পিকিং হচ্ছে একটা প্রাইমারি স্কিল, আর দেখুন এখানে লেখা ছিল লিসেনিং হচ্ছে একটা প্রাইমারি স্কিল। তাহলে দুটো প্রাইমারি স্কিল কি? লিসেনিং এবং স্পিকিং। এরপরে আসছে লাউড রিডিং। এখান থেকে কিন্তু দেখুন কোশ্চেন কোথা থেকে আসে। কোশ্চেন আসে একটা হচ্ছে চমস্কি আর স্কিনার থেকে, আরেকটা কোশ্চেন আসে LSRW থেকে, মানে এগুলো মাস্ট আসে। তারপর একটা কোশ্চেন আসে এইখান থেকে, লাউড রিডিংয়ে কি হয়? আমরা লাউড রিডিং কেন করি? লাউড মানে জোরে জোরে পড়া। জোরে জোরে পড়লে কি হয় দেখবেন যে আমরা 5টা ভাগ পড়েছি না, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, মানে যে আর্টিকুলেশন, মানে কথা বলতে গেলে এই যে জিভ কাজে লাগছে, ঠোঁট কাজে লাগছে,
আমাদের তালু কাজে লাগছে, দাঁত কাজে লাগছে, এই জিনিসগুলো প্রপার ফাংশন করবে জোরে জোরে পড়লে। এবং কি হবে, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ঠিক থাকবে। তাহলে আমরা সরব পাঠ যেটাকে বলি, যে লাউড রিডিং আমরা কেন করব, লাউড রিডিং করব যাতে উচ্চারণ একদম ঠিক থাকে সেই জন্য। তাহলে দেখুন উদাহরণ হিসেবে দেওয়া আছে, জোরে পড়ে উচ্চারণ ঠিক করা হয়। তারপরে হচ্ছে সাইলেন্ট রিডিং। আমরা সাইলেন্ট রিডিং কখন করি, সাইলেন্ট রিডিং আমরা তখন করি যখন কোনো কিছু জিনিসকে দ্রুত মানে স্পিডে পড়া হবে এবং মনোযোগ সহকারে পড়া হবে। তাহলে যখন কোনো কিছুকে দ্রুত এবং মনোযোগ সহকারে পড়া হবে তাকে বলা হবে সাইলেন্ট রিডিং। তাহলে সাইলেন্ট রিডিং কি, চুপচাপ পড়ে দ্রুত পড়া এবং মনোযোগকে বাড়ানো। এরপরে আসছে ডিকটেশন। ভাবুন অনেক ছোটোবেলাতে 3-4 দিকে আমাদেরকে একটা গল্প ম্যাডাম বলতেন আর আমরা কিন্তু খাতাতে লিখতাম। তারপর ম্যাডাম সেই খাতাটা নিয়ে কি চেক করতো বলুন তো, সেই খাতাটা নিয়ে ম্যাডাম কিন্তু বানান চেক করতো যে আমাদের কোথাও ভুল আছে কিনা। তাহলে এই যে ইরর ডিটেকশন করা হয় ডিকটেশন পদ্ধতির মাধ্যমে। তাহলে দেখুন আমরা আরেকবার রিক্যাপ করব। লাউড মানে জোরে জোরে কেন পড়ি, উচ্চারণ ঠিক করার জন্য। তারপরে হচ্ছে সাইলেন্টলি আমরা কেন পড়ি, দ্রুত এবং মনোযোগ সহকারে পড়ার জন্য। আর আমরা ডিকটেশন কেন করি, বানানকে ঠিক রাখার জন্য, এই যে বানান ও বাক্যের ভুল ধরার জন্য। এরপরে আসছে ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং আর এক্সটেন্সিভ রিডিং দুটো বাংলাতেও আছে। ইন্টেন্সিভ মানে খুব ডিটেলডে পড়া, মানে এই যে ডিটেলড অ্যান্ড কেয়ারফুল। মানে ধরুন কোনো একটা স্টোরি পড়লেন, এই যে যেমন এই সিটের পরীক্ষা দেবেন, এখানে বাংলার যে গদ্যটা বা পদ্যটা থাকবে আপনারা কি করবেন, খুব খুঁটিয়ে পড়বেন, কেন আপনাদের সব কোশ্চেনের আনসার দিতে হবে। তাহলে এটাকে বলা হবে ইন্টেন্সিভ রিডিং, যেখানে আপনি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন, সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। এর এই যে লেখা আছে মন দিয়ে পড়া, প্রশ্নের উত্তর দেওয়া, এগুলোই। এরপরে আসছে এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং হচ্ছে দেখবেন আপনার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে আর আপনার কাছে একটা নিউজ পেপার আছে। আপনি কি করবেন, জাস্ট বড় বড় অক্ষরের হেডিংগুলো পড়ে নেবেন। তাহলে এই যে লার্জ অ্যামাউন্ট অফ টেক্সট ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বলছে, এটাকে আমরা বলছি এক্সটেন্সিভ রিডিং। মানে ওর একটা সারাংশ, আচ্ছা এত রান হয়েছে, এখানে এই ঘটনা ঘটেছে, ওইখানে ওই ঘটনা ঘটেছে, মানে মূল কনসেপ্ট বা সারাংশটা যখন আমরা পাচ্ছি সেটাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। তো এক্সটেন্সিভ রিডিং কেন করা হয়, ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, মানে ওই যে দ্রুততার সাথে আর কি, যেন খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলো পেয়ে যাই। আর এটা একটা অভ্যাস। কিন্তু ইন্টেন্সিভ রিডিং এখানে কি বাড়ে কিন্তু বলুন তো, ইন্টেন্সিভে আপনাদের যে শব্দ ভাণ্ডার কিন্তু বৃদ্ধি পায়। আর কি বৃদ্ধি পায়, মিনিং, অনেক কিছু মিনিং জানতে পারেন যখন আমরা খুঁটিয়ে পড়ি। এরপরে হচ্ছে মরফিন। এখান থেকেও একটা কোশ্চেন হয়, এটা প্রচুরই ইম্পর্টেন্ট, মরফিন আর ফোনিম। মরফিন দেখুন এম দিয়ে স্টার্ট, সবসময় মনে রাখবেন। মরফিন হচ্ছে মিনিং, মিনিংয়ের ছোট ইউনিট, এই যে স্মলেস্ট ইউনিট অফ মিনিং, এটা খুবই ইম্পর্টেন্ট। মরফিন কি, মরফিন হচ্ছে মিনিংয়ের সব থেকে ছোট ইউনিট, তাকে বলা হচ্ছে মরফিন। উদাহরণ বা যা লেখা আছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কেন এখান থেকে এগুলো ডিরেক্ট কোশ্চেন হয়। তারপর হচ্ছে সিনটেক্স। সিনটেক্স অনেকেই জানবেন, কম্পিউটারে আসে সিনটেক্স ইরর। সিনটেক্স মানে হচ্ছে ধাপে ধাপে অ্যারেঞ্জমেন্ট। মানে ধরুন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয় যে কোনো, আমি যদি বলি যে যে আমি আজকে ভাত খেয়েছি, ইংলিশে ধরুন জাস্ট সিম্পলি বলি যে আমি বলছি যে আমি এখন ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, এটা একটা ঠিক বাক্য। কিন্তু আমি যদি বলি আই রাইস ইটিং অ্যাম, তাহলে এটা কীরকম শোনায়, এইটাই হচ্ছে সিনটেক্স ইরর। মানে আমি ভাত খাচ্ছি, এটাকে না বলে যদি আমি বলি খাচ্ছি ভাত আমি, এই রকম, তাকে বলা হবে সিনটেক্স ইরর। মানে কি, সে অ্যারেঞ্জমেন্টে ভুল করছে সেন্টেন্সটার, সেটা হচ্ছে সিনটেক্স। এবং আছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স, হ্যাঁ, সিম্যান্টিক্স মানে হচ্ছে যখন মিনিংয়ে ভুল হচ্ছে, মিনিং যদি ভুল হয় তাকে বলা হবে সিমেন্টিক্স। এই যে প্রসঙ্গ অনুযায়ী যখন অর্থ পরিবর্তন হয়ে যাবে, মানে ধরুন কোনো মানুষের ক্ষেত্রে আপনি যদি বলেন সে বাটিতে জল খাচ্ছে, সে গ্লাসে জল খাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি বলেন যে সে নদীতে জল খাচ্ছে, সে পুকুরে জল খাচ্ছে, এই জিনিসগুলো কীরকম লাগবে, কোনো মিনিং কি? আমরা বলতে পারি যে গরু নদীর চারপাশে চড়ছে, চলাফেরা করছে, নদীতে জল খাচ্ছে। মানুষের ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য নয়।
সেই রকম যখন মিনিং থাকবে না তাকে বলা হবে সিমান্টিক ইরর। তাহলে সিম্যান্টিক আর সিনটেক্স এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আসছে ফোনিম, যেটা আমি বললাম ফোনিম আর মরফিন খুবই ইম্পর্টেন্ট। মরফিন ছিল মিনিংয়ের ছোট একক। দেখুন ফোন কথাটা, ফোন মানেই আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে সাউন্ড। এটা আরেকটা জায়গায় হোমোফোন পড়বো, ওখানেও আমরা এই জিনিসটা পড়বো। ফোন মানে কিন্তু সাউন্ড, মানে শব্দ। তাহলে শব্দের ছোট একককে বলা হবে ফোনিম, আর মিনিংয়ের ছোট একক ছিল মরফিন। এরপর হচ্ছে ফোনিক্স। যখন ফোনিক্স থাকবে, ফোনিক্স হচ্ছে একটা ব্রিজ। কিসের ব্রিজ? না, একটা হচ্ছে সাউন্ড, আমরা যে ধ্বনিগুলো করি, আর হচ্ছে লেটার। ধরুন এ হচ্ছে একটা লেটার, তাহলে সাউন্ড এবং লেটারের মাঝখানের যে ব্রিজ তাকে বলা হয় ফোনিক্স বা রিলেশনশিপ আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। হোল ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ আ হোল, নট ইন পার্ট। মানে ধরুন পুরো গদ্যাংশের যে সারাংশ, যেটা ইন্টেন্সিভ এক্সটেন্সিভে পড়েছিলেন প্রায় সেরকমই, যখন পুরো পার্ট একটা পড়া হচ্ছে তাকে বলা হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। যেরকম গল্প এবং কবিতা। আর পার্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যখন আমরা ছোট ছোট লেটার, ওয়ার্ড, মিনিং বুঝি, সেটাকে বলা হবে পার্ট ল্যাঙ্গুয়েজ। এরপরে আসছে ডাইফোটংস। ডাই মানে হচ্ছে দুটো, যেখানে দুটো ভাওয়েল আছে তাকে বলা হবে ডাইফোটংস। যেমন হচ্ছে ধরুন কয়েন, COIN কয়েন, এখানে দেখুন ও একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল। তাহলে এই যে দুটো ভাওয়েল আছে COIN, তার মধ্যে ও আর আই হচ্ছে দুটো ভাওয়েল। তাহলে ডাই মানে হচ্ছে দুটো ভাওয়েল থাকলে তাকে বলা হচ্ছে ডাইফোটংস। নেক্সট আমরা আসছি আর্টিকুলেটরস, যেটা আমরা একটু আগেই পড়লাম, যে স্পিচ অর্গানস, কথা বলার জন্য আমাদের যে যে অর্গানগুলো ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে আর্টিকুলেটরস। সেগুলো কি কি? টাংস আছে, লিপস আছে, টিথ আছে, এই সমস্ত কিছু। এবার এই তিনটা থেকে আবার একটা কোশ্চেন আছে, হোমোফোন, হোমোনিম আর হোমোগ্রাফ। দেখুন ফোন মানে আমরা কি বললাম এক্ষুনি? ফোন মানে আমরা বললাম হচ্ছে সাউন্ড। তাহলে হোমোফোন মানে কি? হোমোফোন মানে হচ্ছে যে সাউন্ডগুলো একই রকম শুনতে লাগে তাকে বলা হবে হোমোফোন। তাহলে একই রকম শুনতে লাগে মানে, যেমন ধরুন KNOW, নো মানে আমরা কি জানি? নো মানে হচ্ছে জানা। আর NO মানে কি জানি? নো মানে হচ্ছে না। দেখুন শুনতে একই রকম, নো নো। তারপরে যেমন ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে আমরা জানি ফুল, আবার ফ্লাওয়ার মানে আমরা জানি কিন্তু ময়দা। তাহলে হোমোফোন মানে হচ্ছে যখন আমাদের শুনতে একই রকম লাগছে কিন্তু মানেটা তার কি হয়ে যাবে? আলাদা, তাকে বলা হচ্ছে হোমোফোন। ফোন মানে কিন্তু শোনা, সাউন্ড। এরপরে আসছে হোমোনিম। হোমোনিম মানে যার বানানটাও কি হবে? সেম হবে। দেখুন সেম স্পেলিং আর প্রোনাউন্সিয়েশনটাও কি হবে? সেমই হবে। যেমন ব্যাংক, BANK, ব্যাংক। আবার একবার ব্যাংক লিখুন, BANK, ব্যাংক। তাহলে একটা ব্যাংক মানে ব্যাংক অফ রিভার, মানে নদী আছে, নদীর সাইডে যে অংশটা সেটা হচ্ছে ব্যাংক, নদীর তীর। আরেকটা ব্যাংক মানে সবাই জানি ব্যাংকে যে টাকা থাকে। তাহলে এই দুটোর স্পেলিং কি সেম? হ্যাঁ, পুরো একই রকম দেখতে, BANK। আর এই দুজনের প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণও কি সেম? হ্যাঁ, একই রকম, ব্যাংক, এটাও ব্যাংক। তাহলে কিন্তু মিনিংটা কি আলাদা? মিনিং দুজনেরই আলাদা, কিন্তু উচ্চারণ এবং স্পেলিং যদি সেম হয় তাকে বলা হবে হোমোনিম। যেমন হচ্ছে ব্যাট, ক্রিকেট খেলার একটা ব্যাট, আরেকটা ব্যাট হচ্ছে বাদুড়। নেক্সট হচ্ছে হোমোগ্রাফ। আপনাদেরকে দেখবেন ডিসগ্রাফিয়া পড়ানোর সময় বলেছিলাম, গ্রাফ মানে হচ্ছে লেখা। তাহলে হোমোগ্রাফ মানে একই রকমই লেখা, দুটো বানানে কোনো আলাদা থাকবে না, পুরো একই রকম দেখতে, এই যে সেম স্পেলিং কিন্তু ডিফারেন্ট মিনিং। যেমন হচ্ছে টিয়ার, টিয়ার মানে কিন্তু ছিঁড়ে দেওয়া, কোনো কিছুকে ছিঁড়ে দেওয়াকে টিয়ার বলা হয়। রেখে দেখবেন অনেকে কোশ্চেন পেপার ছিঁড়ে দেয়, টিয়ার আউট। টিয়ার মানে হচ্ছে ছেঁড়া। আরেকটা টিয়ার মানে সবাই জানেন, পরীক্ষায় কোশ্চেন কঠিন এলে আরেকজন কি করে? কাঁদে। সেই যে কাঁদা, সেটার হচ্ছে টিয়ার, চোখের জল। তাহলে দুজনের মানে আলাদা হলেও স্পেলিংটা কিন্তু একদম একই, কিন্তু এদের উচ্চারণটা কিন্তু আলাদা। যেমন লিড, আরেকটা হচ্ছে লেড। লিড মানে হচ্ছে গাইড করা, আর লেড মানে কিন্তু একটা ধাতু আর কি। তো এদের কিন্তু হোমোনিমের সাথে হোমোগ্রাফের কি পার্থক্য? যে হোমোগ্রাফ মানে শুধু এদের লেখাগুলোর মানে ওয়ার্ডগুলো একই কিন্তু উচ্চারণটা আলাদা, আর উচ্চারণটা একই হচ্ছে হোমোনিমে। নেক্সট আমরা আসছি নোট টেকিং।
এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, নোট টেকিং হচ্ছে জাস্ট মেন পয়েন্টগুলোকে লিখে নেওয়া, যেরকম এই যে উদাহরণ দেওয়া আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা। আর নোট মেকিং হচ্ছে নিজে সুন্দরভাবে নোট বানানো, আমার থেকেও সুন্দর আরও যে আপনারা নোট বানাবেন সেটা হচ্ছে নোট মেকিং। নেক্সট হচ্ছে প্যারাফ্রেজিং। কি প্যারাফ্রেজিং মানে হচ্ছে একই অর্থ রেখে নিজের ভাষায় লেখা, মানে আমি আপনাকে একটা টপিক বোঝালো, সেটা আপনি নিজের ভাষায় লিখে দিলেন, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। এরপরে আছে পলিসেমি। পলিসেমি মানে সিঙ্গেল ওয়ার্ড থাকবে, যেমন হচ্ছে হেড আছে, লিডার আছে, একই শব্দ কিন্তু একাধিক সম্পর্কযুক্ত হবে, সেরকম তাকে বলা হবে পলিসেমি, কিন্তু অনেক অর্থ হবে একটা ওয়ার্ডে। এখান থেকে কিন্তু আবার ইম্পর্টেন্ট জিনিস তৈরি মানে শুরু হচ্ছে, গ্রামার ট্রান্সলেশন মেথড এবং স্যান্ডউইচ মেথড, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। গ্রামার ট্রান্সলেশন মেথড হচ্ছে, দেখুন কি হবে, গ্রামারের রুলস আগে জানবো, তারপর সেটাকে ট্রান্সলেশন করব। যেরকম আমরা যদি ইংলিশ শিখি, মাতৃভাষায় অনুবাদ করে যখন ভাষা শিখি, তাকে বলা হবে কি গ্রামার ট্রান্সলেশন মেথড। যেভাবে আমরা এই নোটগুলো পড়ছি, ইংলিশ লেখা আছে, তার নিচে কি লেখা আছে, মাতৃভাষায় বাংলাতে মানে আমাদের লেখা আছে আর কি, এটাকে বলা হবে গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপরে ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথড হচ্ছে কি, আমি কিছুই বললাম না, পুরোটাই ইংলিশে পড়ে গেলাম, সেটাকে বলা হবে ডিরেক্ট মেথড। যখন ইংলিশ ক্লাসে ইংলিশ টিচার ইংলিশেই সব কিছু বলে যাচ্ছে, তাকে বলা হচ্ছে ডিরেক্ট মেথড। তারপরে আসছে স্যান্ডউইচ মেথড। এইটা কিন্তু আছে, স্যান্ডউইচে কি হয়, একটা পাউরুটি থাকে, তারপর একটা কিছু তরকারির মতন থাকে, তারপর আরেকটা পাউরুটি থাকে। এবার এই যে দুটো পাউরুটি, এই দুটোই হচ্ছে মেন টার্গেট। মেন টার্গেট মানে যদি ধরুন আমরা ইংলিশ শিখবো, তাহলে এখানেও আমরা ইংলিশ পড়বো, এখানেও আমরা ইংলিশ পড়বো, মাঝখানে থাকবে হচ্ছে বাংলা। সেটা কিভাবে, মানে ধরুন যেরকম আমি বললাম যে বাটারফ্লাই, আমি ইংলিশে বললাম বাটারফ্লাই, তারপরে বাংলাতে কি বলবো, বাটারফ্লাই মানে হলো প্রজাপতি। তারপর আবার বাচ্চাদেরকে কি বলবো, আচ্ছা এবার তোমরা বলো তো প্রজাপতির ইংলিশ কি, তারা আবার বলবে বাটারফ্লাই। তাহলে আমরা প্রথমে ইংলিশ বললাম, লাস্টেও ইংলিশ বললাম, এবং মাঝখানে হচ্ছে আমরা যেইটাই আমাদের ল্যাঙ্গুয়েজ জানি আর কি, মাদার টাং বা কিছু, বাংলায় বললাম প্রজাপতি। তাহলে ইউজ অফ মাদার টাং ব্রিফলি বিটুইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হবে কি স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মানে হচ্ছে উপরেও ইংলিশ, নিচেও ইংলিশ এবং মাঝখানে বাংলা, যদি আমাদের ইংলিশটা টার্গেট ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তাহলে একে বলা হচ্ছে স্যান্ডউইচ মেথড। এই যে লেখা আছে ইংলিশের সেন্টেন্স, তারপরে আবার বেঙ্গলি, আবার হচ্ছে ইংলিশ এগেন, একে বলা হবে কি, বলা হবে কি স্যান্ডউইচ। এরপরে আসছে বটম আবার টপ ডাউন। আপনারা সবাই জানেন বটম আপ মানে ফার্স্টে ছোট, তারপরে একটু বড়, তারপর আরেকটু বড়, তারপর আরেকটু বড়, একে বলা হবে বটম আপ। আর টপ ডাউন হচ্ছে এর উল্টো। তাহলে বটম আপের উদাহরণ হিসেবে আমরা কি জানি, এই যে খুবই সুন্দর একটা উদাহরণ, প্রথমে লেটার শিখলেন, তারপরে ওয়ার্ড শিখলেন, তারপরে সেন্টেন্স শিখলেন, মানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছেন, একে বলা হবে বটম আপ টেকনিক। এবং টপ ডাউন মানে জাস্ট এর উল্টোটা, তাকে বলা হবে টপ ডাউন। এগুলো আপনারা সব পড়েছেন। এবার দেখুন এখান থেকে কিছু ফুল ফর্ম মনে রাখতে হবে। CLT ল্যাঙ্গুয়েজ পড়ছি, ল্যাঙ্গুয়েজের সি মানে কি, কমিউনিকেশন বা কমিউনিকেটিভ বা কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে গ্রুপে যখন আমরা শিখি, তো সি হচ্ছে কমিউনিকেটিভ, এল মানে ল্যাঙ্গুয়েজ, আর টি তো আমরা টিচার, আমরা টিচিং করছি, তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তাকে বলা হবে CLT। এবং এরপরে আসছে CLL। CLL মানে কি, ও তো শেখাচ্ছিল যে টিচার, যে স্টুডেন্ট সে কী করবে, সে শিখবে, মানে সে লার্ন করবে, তো কোঅপারেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে দলগতভাবে যখন আমরা কোনো ভাষা শিখছি, সেটা হচ্ছে CLL। এরপর আসছে মাল্টিলিঙ্গুয়ালিজম। এটা তো আমরা জানি বহু ভাষা, যেটা বহু ভাষাভাত, অনেকগুলো ভাষাকে শেখা, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম। LSU আমরা জানি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম, এটা আমি বাংলা পেডাগোগিতে আরও ডিটেলসে বলেছি, মানে ল্যাঙ্গুয়েজটাকে সব সাবজেক্টের মধ্য দিয়ে আমরা পড়ব। যেমন অঙ্ক করার সময়ও আমরা কি পড়ছি, বাংলা মিডিয়ামে বাংলা পড়ছি, বিজ্ঞান পড়ার সময়ও আমরা বাংলা পড়ছি, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দি কারিকুলাম। তারপরে আসছে বিক্স। বিক্স হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, মানে যেটা আমরা রোজ প্রতিদিনই যেই সমস্ত কথা বলে থাকি, যে এই যে এখন স্কুল যাচ্ছি, এখন খাচ্ছি, এই সমস্ত কথা, এগুলো হচ্ছে বিক্স। এরপরে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তার মধ্যে ব্রেন স্টর্মিং মানে কি, ব্রেন স্টর্মিং মানে হচ্ছে অনেক আইডিয়াকে জেনারেট করা মাথার মধ্যে, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। যেরকম হচ্ছে দেখুন, স্টুডেন্ট কি করবে, কোনো কিছু একটা আপনার নতুন টপিক দিয়ে দিন, যেমন AI বলুন,
বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলুন বা এম ইন লাইফ বলুন, তারা নিজেদের ব্রেনে যে সমস্ত তথ্যগুলোকে এই কথাটা শুনে লিখবে সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং। তারপরে হচ্ছে ওয়ার্ড পাজল। ওয়ার্ড পাজল অনেকেই আমরা খেলে দেখবি পেপারেও থাকে, শব্দের বিভিন্ন ধরনের এরকম ছক টানা থাকে, এখানে একটা কিছু এখানে একটা কিছু লেখা থাকে, বাকি শব্দগুলো ভরতে হয়। ওয়ার্ড পাজল থেকে আসে যে আমরা ওয়ার্ড পাজল কেন করি? অনেক শব্দ জানার জন্য করি। তাহলে কেন করি? ভোকাবুলারি বাড়ানোর জন্য, মানে অনেক শব্দকে জানার জন্য আমরা করি। এটা একবার এসেছিল ওয়ার্ড পাজল। অ্যানাকোডটাল রেকর্ড, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা সিডিপি, বেঙ্গলি, ইংলিশ সবেই আসে, ইভিএসেও আসে। অ্যানাকোডটাল রিপোর্ট মানে হচ্ছে শর্ট ডেসক্রিপটিভ রেকর্ড অফ স্টুডেন্ট বিহেভিয়ার। মানে কি? একটা স্টুডেন্ট ওই দিন ধরুন 26শে জানুয়ারি এই স্টুডেন্টটা ডান্সে প্রোগ্রাম করেছে, আর হচ্ছে এই গানটা গেয়েছে, এই নাটকে এই রোলটা প্লে করেছে, এটা হচ্ছে তার অ্যানাকোডটাল রিপোর্ট। মানে সে ওই দিন কি কি করেছে। যেরকম আমরা যদি ইভিএসের ক্ষেত্রে বলি যে রিসেন্ট 22শে ফেব্রুয়ারি আমরা সামনের একটা পাহাড় আছে, সেখানে আমরা যাব ফিল্ড ট্রিপে, বাচ্চাদেরকে দেখাবো সেখানে কী রকমের গাছপালা আছে, কী রকম জলের উৎস আছে। তো এই জিনিসটা হবে অ্যানাকোডটাল রিপোর্ট। তাহলে শিক্ষার্থীর আচরণ নিয়ে সংক্ষিপ্ত নোট যেটা, সেটা হচ্ছে অ্যানাকোডটাল। তারপর রেটিং স্কেল, এটা আপনারা খুব ভালো করেই জানেন, রেজাল্টের পাশেই লেখা থাকে A+, A, B+, C, D, এটা হচ্ছে রেটিং স্কেল, তার কীরকম পারফরমেন্স সেটা অনুযায়ী। রিউব্রিক্স মানে কি? রিউব্রিক্স হচ্ছে অ্যাসেসমেন্ট যে বানাই তার ক্রাইটেরিয়া, যে আমরা বিভিন্ন যে অ্যাসেসমেন্ট আমরা পড়েছি না, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অফ লার্নিং, তার যে ক্রাইটেরিয়া তাকে বলা হচ্ছে রিউব্রিক্স। ব্যাস, কমপ্লিট। তো এটাই ছিল আমাদের ইংলিশ পেডাগগি। যারা একদমই কিছু পড়েননি ইংলিশ পেডাগগিতে, তারা এই নোটটা অবশ্যই পড়ে যাবেন এবং এগুলো বুঝে যাবেন, মুখস্থ কম করে বুঝে যাবেন। ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের যে কোনো LSRW, তারপরে টপ ডাউন, বটম আপ, এগুলো পড়বেন। নোয়াম চমস্কি, স্কিনারের নাম মনে রাখবেন। আর হচ্ছে NCF, NEP আর NCF 2005, 2023, এগুলো সবই একই, যেখানেই পড়ুন FLN পড়ে যাবেন। আর এই হোমোনিমস, হোমোগ্রাফ, হোমোফোন, এগুলো পড়বেন। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আজকে কমেন্ট করবেন। যাদের কালকে পরীক্ষা তাদের জন্য এখন থেকেই অল দ্য বেস্ট। আর যাদের 8 তারিখে পরীক্ষা তাদের হাতে এখনও সময় আছে, তারা রিভাইজ করে নিন। আমি আমার চ্যানেল থেকে জাস্ট দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে সিডিপির নোটস, যেটা আমি স্যাটিসফাইড যে 30 মার্কসের মধ্যে ওখানে আপনারা প্রায় 95% মার্কস ওখান থেকে অবশ্যই পাবেন। তো অবভিয়াসলি সিডিপি নোটসটা পড়ুন। আর যেটা আমি বেঙ্গলি পেডাগগি যে নোটসগুলো দিয়েছিলাম, 10টা কি 11টা ভিডিও আছে, ওইটা অবশ্যই দেখেছেন। ওইটাতে আপনারা বাংলা আর ইংলিশ দুটো পেডাগগিই পেয়ে যাবেন। আর যারা কিছুই করতে পারছেন না, জাস্ট কালকে পরীক্ষা দেবেন, তারা ইংলিশ পেডাগগিটা দেখে নিন আর সিডিপির নোটসটা দেখে নিন। আর ম্যাথের যে সেট 1 আর সেট 2 আছে, যে কোনো একটা সেট দেখে নিন, তাহলেই কিন্তু আপনাদের অনেকটা হয়ে যাবে। আর ইভিএসের জন্য আমার ক্লাস 3, 4, 5 তো আছেই, যারা পারবেন ওই নোটটা দেখতে পাবেন। আর যাদের সেটাতেও মানে যদি না হয় আর কি, অতটা টাইম না হয়, তাহলে ইভিএসের জন্য আমি যেগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট সেগুলো শর্টস দিয়েছি, তো সেই শর্টসগুলো আপনারা দেখে নিতে পারেন, বেশি সময় লাগবে না। ট্রেনে, বাসে, যেখানে সিট পড়েছে যেতে যেতে জাস্ট শর্টসগুলো দেখে নেবেন, তাতে কিন্তু অনেকটা কোশ্চেন আপনারা কমন পাবেন, এটা আমি আশা করছি। আর আমি চাইবো যাদের কালকে পরীক্ষা আছে অবশ্যই এসে আমাকে জানাবেন যে এক্সাম কীরকম হয়েছে, মানে কমন কতটা এসেছে, আপনারা কতটা বুঝে করতে পেরেছেন। থ্যাংক ইউ।